দিক দিয়ে কি যাওয়া যাবে? তখন পুলিশ অফিসার বললেন না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওইটিও বন্ধ আছে। আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল, আমি তাদেরকেও দোষ দিই না। তারা আমাকে দেখেই গো ব্যাক গো ব্যাক। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি, যদিও বা দিদিভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি, কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি। আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে। আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি, আমার একটি প্রেস কনফারেন্স আছে 12টার সময়, আমি সেই জন্য এসেছি। তারা একটু অবাক হয়ে গেলেন, তারা বুঝতে পারেননি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি, আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি। তারা বললেন, না আপনি বুঝতেই পাচ্ছেন তো, আমরা আসলে রং লাগাতে চাই না। আমি জানি, আর আমরাও চাই না যে তোমাদের, আমার ডাক্তারদের, আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুণ যে আন্দোলন, বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে, আমরা গর্বিত তোমাদের জন্য এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে। কিন্তু কোনোভাবেই আমাদের মুখ্যমন্ত্রীর মতো যে অ্যাওয়ার্ড দিলে টিকিটা বাঁধা থাকবে নবান্নে, মানে গিভ অ্যান্ড টেক, আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি তোমাদের সঙ্গে রয়েছে, তার রিটার্নে কিন্তু কিছু চাই না, এটুকুই চাই যে তোমরা আন্দোলনটা করো যেভাবে আন্দোলন করছো। তো যাই হোক, আমার ছোট ভাইদের বোনেদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কিভাবে আন্দোলন করতে হয় অনেক দিন বাদে তোমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলে। স্যালুট জানাই আমি তোমাদের, এবং স্যালুট জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের, যারা দিনে রাতে দুপুরে আজকে আমাদের অভয়ার জন্য পথে নেমেছেন, আন্দোলন করছেন। স্যালুট জানাই আমাদের 12 জন বিশিষ্ট মানুষকে, যারা তাদের কোনো না কোনো সময় যে অ্যাওয়ার্ড, যে পুরস্কার তারা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন, সেই অ্যাওয়ার্ড তারা ফেরত দিয়ে দিয়েছেন। আসলে কি জানেন মুখ্যমন্ত্রী, আমরা একটু অবাক হয়ে যাই যখন আপনার তৃণমূলের বিধায়ক কাঞ্চনবাবু বলেন এই আন্দোলনের তেজ দেখে যে এরা কি বেতন ফিরিয়ে দেবেন, এরা কি পুরস্কার ফিরিয়ে দেবেন। তখন এই ধরনের মানুষের কিন্তু কোনো শাস্তি হয় না, কোনো শোকজ হয় না, কোনো পানিশমেন্ট হয় না। বারবার আমরা দেখেছি আপনার দলের বিধায়ক, সাংসদ, কর্মীরা অপমান করেছে শীর্ষ নেতৃত্বকে, মহিলাদেরকে, এবং আজকে বিশিষ্ট মানুষ যারা হয়তো অ্যাক্টর, কম্পোজার, অ্যাক্ট্রেস, সমাজসেবী, নাট্যকার, তারা অ্যাওয়ার্ড কিন্তু মুখের ওপর ছুড়ে দিয়েছেন। আজকে এই মানুষগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রামের সময়। তখনও যে অন্যায় হয়েছিল তারা কিন্তু প্রতিবাদ করেছিল। তাই আজকে এই ভাবার কোনো কারণ ছিল না আপনার বা আপনার সরকারের বা আপনার বিধায়ক আর সাংসদের যে আপনারা প্রতিবার প্রতি মুহূর্তে অপমান করবেন আর তারা পুরস্কার ফেরত দেবে না। ওই টিকিটা বেঁধে রাখার তাগিদায় যে পুরস্কারটাও ফেরত দেবো না, আর কোনো না কোনো ভাবে তৃণমূল যে সিন্ডিকেট চালাচ্ছে, কোথাও না কোথাও থেকে সেই সিন্ডিকেট থেকে 2 পয়সার রোজগার যাতে হয়। সবাইকে আপনার দলের কর্মীদের মতো ভাবছেন কেন মুখ্যমন্ত্রী? আর স্যালুট জানাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে।
স্যালুট জানাই জহরদাকে। আজকে যেভাবে আপনারা টিএমসি কে এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে সবার শিরদাঁড়া কিন্তু বিক্রি করার মতো নয়, বিক্রি করার জায়গায় নেই, সবাই কিন্তু বিক্রি করবে না। আপনি যতই তাদের সুবিধা দিন, টাকা দিন, পার্কস দিন, সবাই কিন্তু সেই জায়গায় নেই। এবং স্যালুট জানাই। এবং আমি জহরদাকেও বলবো, জহরদা আপনি যে চিঠিটা লিখেছিলেন তার ছত্রে ছত্রে যেভাবে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর এই যে দুর্নীতির সরকার চলছে এবং তার যে একটা খুব সুন্দরভাবে সাপোর্ট এই পুরো সিস্টেমে, আপনি খুব সুন্দরভাবে সেটা চিঠিতে দিয়েছেন। সুখেন্দু শেখর বাবু যেভাবে রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে, আমি সম্মানীয় জহরদাকে বলবো, জহর সরকারকে বলবো, আপনিও রাস্তায় নামুন। আমাদের জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে, অনেক ঘন্টা হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ান। আজকে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। 23 জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পাওয়ার জন্য। আপনি যে মিথ্যে কথাগুলি বলেন, আপনি সেই মিথ্যে কথাটা আরেকভাবে বলছেন। হাসপাতালের ওই এটা কোথায়, হাসপাতালে যে প্রিন্ট আউটটা আমরা দেখেছি, 245 গভর্নমেন্ট হসপিটাল স্টেটে আছে, 26টা তার মধ্যে মেডিকেল কলেজ। সেখানে জুনিয়র ডাক্তার 7,500 আর রেজিস্টার্ড ডক্টরস পশ্চিমবঙ্গে 93,000। মুখ্যমন্ত্রী, আমি 2 দিন আগে আপনাকে টুইট করেছি, জানুয়ারি মাস থেকে আপনার সরকারি হাসপাতালে কতজন পেশেন্ট মারা গেছে আপনি একটি শ্বেতপত্র বার করুন। আমরা কম্প্যারিজন করে দেখতে চাই, জানুয়ারি টু অগস্ট কত পেশেন্ট পার মান্থ মারা গেছে আপনার হাসপাতালে, আর অগস্ট টু টিল ডেট কত পেশেন্ট, আপনি যে বলছেন 23 জন মারা গেছেন বিনা চিকিৎসায়, আপনি যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। প্রতিবারই আপনি বলেন, এবং এই কেসটাতে অভয়ার কেসে প্রথম থেকে আপনি অসত্য কথা বলে এসেছেন। এটা আবার করে আমরা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের জুনিয়র ডাক্তাররা সামনে ক্যাম্প করে তারা মানুষকে চিকিৎসা দিচ্ছে, সিনিয়র ডাক্তারবাবুরা হাসপাতালের ভেতর তারা চিকিৎসা দিচ্ছে। এবং 4 দিন আগে দ্য সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, আপনি যে টুইট করে অসত্য কথাটা বললেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। যে কোন্নগরের সেই পেশেন্ট, 28 বছরের একটি ছেলে বিনা চিকিৎসায় ব্লিডিং হয়ে মারা গেছে, এটা যে কত বড় অসত্য কথা আপনি বলেছেন, সেটা ডক্টরস ফোরাম থেকে বলে দেওয়া হয়েছে যে কোন বেডে কত ঘন্টা চিকিৎসা চলেছে ওই ছেলেটির। ইটস ভেরি আনফর্চুনেট যে ডাক্তারবাবুরা তাকে বাঁচাতে পারেনি। কিন্তু অভিষেক ব্যানার্জি এবং আপনি মুখ্যমন্ত্রী যেভাবে বারবার অ্যাটাক করছেন জুনিয়র ডক্টরদের, ডক্টর কমিউনিটিকে, যাতে অভয়ের এই আন্দোলনকে ভেঙে দেওয়া যায়, কারণ আপনি ভয় পেয়েছেন এই আন্দোলন বহু বছর বাদে পশ্চিমবঙ্গের মানুষ আবার দেখছে। আমি 2টো বিষয় নিয়ে প্রেস কনফারেন্স শেষ করব। একটা হচ্ছে, গতকাল আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম চিঠি দিয়েছেন জুনিয়র ডক্টরদের দেখা করার জন্য, কিন্তু কোথাও সেখানে মেনশন করা নেই যে কে দেখা করবে। মুখ্যমন্ত্রী, আপনি নবান্নে বসে রয়েছেন, কিন্তু সামান্য কয়েক কিলোমিটারের রাস্তা, দেখা করুন না, এসে জুনিয়র ডাক্তারবাবুদের সাথে দেখা করুন। তারা তো বেশি কিছু ডিমান্ড রাখেনি, আপনি এত ভয় পাচ্ছেন কেন যে আজকে
আপনার স্বাস্থ্য সচিব যে চিঠি দিচ্ছে তার মধ্যে আপনার নামটা, আপনি যে দেখা করবেন সেটা লিখতেও ভয় পাচ্ছেন। আর তারা যে দাবিটা করেছে সেটা খুব জেনুইন। যে কলকাতা পুলিশ কমিশনার এই পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে এভিডেন্সকে পুরো নষ্ট করে দিয়ে আপনার নির্দেশে, মাইন্ডেড আপনার নির্দেশে তার অপসারণ হবে, এ তো সবার দাবি। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা বলছে, শুধু জুনিয়র ডাক্তাররা নয়। আপনি কেন প্রোটেক্ট করছেন? ঠিক যেভাবে আপনি ডক্টর সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন, বিনীত গোয়েলকে অপসারণ করলে হাতের বাইরে চলে যাবে, মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে, তাই না? সেই ভয়টাই পাচ্ছেন। এবং আজকে স্বাস্থ্য সচিব, যার এগেনস্টে সমস্ত ডাক্তারবাবুদের ক্ষোভ, আপনি তাকে দিয়ে চিঠিটা লেখাচ্ছেন। অবশ্য তিনি কেউ নয়, একজন ডাক্তার আছে ডক্টর এসপি দাস, তার অঙ্গুলি হিলনেই পুরো স্বাস্থ্য দপ্তর চলে, ইনফ্যাক্ট হেলথ ডিপার্টমেন্ট চলে। আর শেষ করব দুটো বিষয় নিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরে আসুন। আপনার এই কথা বলাটা খুব স্বাভাবিক। আপনি হাঁসখালির আমাদের ওই ছোট্ট মেয়েটিকে, 14 বছরের মেয়েটিকে বলতে পারেন গণধর্ষিতা হওয়ার পর, খুন হওয়ার পর, দেখতে হবে ওর তো পেটে বোধহয় বাচ্চা ছিল, প্রেম ছিল, কি করে বললেন না? অবশ্য বলাটাই স্বাভাবিক। আপনি তো মা নন। একজন মা হলে আপনি কোনোদিনই এই কথাটা বলতে পারতেন না। আপনি উৎসবে ফেরার কথা বলছেন। দুর্গাপুজো হবে, অবশ্যই হবে, আচার মেনে সব জায়গায় দুর্গাপুজো হবে, কিন্তু উৎসব হবে না। উৎসব মানে আনন্দ। পশ্চিমবঙ্গের মানুষ ঘরে ঘরে, যতক্ষণ না অভয়ার বিচার হচ্ছে, আমরা কিন্তু উৎসবে ফিরবো না। আর সিবিআই কে দোষ দিচ্ছেন যে 5 ঘন্টা, দ্য ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা খুনের, আমি বলছি না, আইনজীবীরা সেদিন বলছিল, আমরা দেখছিলাম সাধারণ মানুষ, যে প্রথম 5 ঘন্টা যে কোনো ইনভেস্টিগেশনের জন্য অত্যন্ত জরুরি। প্রথম 5টা দিন আপনি নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের অভয়ার পাটা রাইট অ্যাঙ্গেলে কেন ছিল? রাইট অ্যাঙ্গেলে, বডির সাথে রাইট অ্যাঙ্গেলে থাকতে পারে যখন পেলভিক গার্ডল ভেঙে দেওয়া হয়, কিন্তু কোনো এক্সরে প্লেট দেওয়া হয়নি। আমার অভয়ার পোস্টমর্টমের টাইম, ক্রিমেশনের টাইম মেলেনি। আমাদের অভয়ার বডি প্রিজার্ভ করা হয়নি। আমাদের অভয়ার 9 তারিখে মৃত্যু হয়েছে, আর 10 তারিখে আপনার খুব কাছের, যাকে আপনি প্রোটেক্ট করেছিলেন, ডক্টর সন্দীপ ঘোষ, 13 বছর ধরে সরকারি হাসপাতালে ডাক্তারবাবুদের বাথরুম, রেস্টরুম হলো না, কিন্তু 9 তারিখে অভয়ার খুনের উইদিন আওয়ার্স আপনার ডক্টর সন্দীপ ঘোষ অর্ডার বের করে দিলেন যে বাথরুম তৈরি করতে হবে, রেস্টরুম তৈরি করতে হবে, আর ক্রাইম সিন থেকে জাস্ট 200 মিটার দূরে ভাঙাভাঙি করে সমস্ত কিছু নষ্ট করে দিলেন। আমাদের প্রশ্ন, আপনি বলেছেন না আমি কাউকে বাঁচাতে চেষ্টা করব কেন? কেউ কি আমার বন্ধু? আমার কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। আমি কথা বলা হচ্ছে তথ্য লোপাট করার কথা। আমরা কেন তথ্য লোপাট করতে যাব? আপনি তথ্য লোপাট করেছেন মুখ্যমন্ত্রী, আমরা বলছি আপনি করেছেন, আপনার নেতৃত্বে তথ্য লোপাট হয়েছে। আপনি ঝাড়গ্রাম থেকে সেদিন ফিরছিলেন 9 তারিখে, আপনি বললেন আপনি বিনীত গোয়েলকে কথা বলতে বলতে আসছিলেন, আপনি বলেননি যে বডিটা প্রিজার্ভ করো।
আপনি বলেননি 6টার পরে পোস্টমর্টম করা যায় না? আপনি বলেননি যে এত তাড়া করো না, এত তাড়াহুড়ো করে অভয়ার বডিকে ক্রিমেট করে দিও না? আপনি বলেননি? আপনি তো নিজে একজন আইনজীবী, আপনি তো নাকি প্র্যাকটিসও করেছেন, অথচ আপনার পুলিশ এগুলো সব করলো। আপনি জানেন না? আপনি সব জানেন। আপনি তথ্য লোপাট করেছেন। এবং আমাদের যে দাবি, প্রথম দিন থেকে বলে আসছি, মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু অভয়ার কেসে আপনার যে রোল অত্যন্ত সন্দেহজনক, আপনাকে অ্যারেস্ট করা হোক। ইউ শুড বি অ্যারেস্টেড মমতা ব্যানার্জি। ইউ আর নট অ্যাবাভ দ্য ল। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আইনের ওপর নন। আপনি যা করেছেন, আপনাকে অ্যারেস্ট করা হোক, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং ডক্টর সন্দীপ ঘোষের সামনে বসিয়ে আপনাদের ইন্টারোগেশন করা হোক। এটা আমাদের দাবি। আর শেষ করব, যে বুদ্ধিজীবীরা আজকে রাস্তায় নেমেছেন তাদেরকে আমি স্যালুট জানিয়েছি, কিন্তু কবি সুমনের মতো বুদ্ধিজীবী যিনি চটি চাটার কথা বলছেন, হ্যাঁ উনি নাকি খুব গর্বিত, আজকে টিএমসির বিধায়ক কাঞ্চন বাবু বা আমাদের নোবেল প্রাইজ জয়ী আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অমর্ত্য সেন। অভিজিৎ বাবু, আপনি তো মহিলাদের এগিয়ে আসা, মহিলাদের সশক্তিকরণ নিয়ে অনেক কথা বলেন। আপনি নোবেল পুরস্কার পাওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকার থেকে বঙ্গবিভূষণও নিয়েছেন, ভালো কথা, কিন্তু বঙ্গের নারীদের যখন এইভাবে অত্যাচার করে, লাঞ্ছনা করে প্রতিদিন গলা কেটে দেওয়া হচ্ছে, বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, প্রতিদিন সকালে উঠে আমরা 6 থেকে 7, 8 থেকে 80 এই বাংলার মেয়েদের অত্যাচার দেখছি। আপনি হাথরাস, উন্নাও, মণিপুর কথা বলেন, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, অফকোর্স বলবেন, আমরাও বলেছি, কিন্তু তার সাথে সাথে আপনি অভয়ের কথা একবারও বললেন না, একবারও বললেন না। আর অমর্ত্য সেন বাবু, আপনি বলেছেন কিন্তু গোল গোল গুলিয়ে গেছে যে কথা বলতে চেয়েছেন বা যেটা গেছে পাবলিকের কাছে। আজকে যে বাচ্চা ছেলেগুলো যারা আন্দোলনে বসে আছে, আমাদের সন্তান সম, আপনার তো নাতি নাতনির বয়সী। আসুন অমর্ত্য বাবু, আসুন অভিজিৎ বাবু, আসুন এদের পাশে দাঁড়ান। বহু বছর পশ্চিমবঙ্গ এইরকম আন্দোলন দেখেনি, পশ্চিমবঙ্গ কি সারা ভারতবর্ষ দেখেনি। আজকে বাংলার মানুষ আবার দেখিয়ে দিয়েছে যে অন্যায়, অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, সে যেই হোক না কেন। তুমি মুখ্যমন্ত্রী হতে পারো, তুমি যেই হতে পারো, কিন্তু অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। তাই আসুন, যে বুদ্ধিজীবীরা এখনো বাড়িতে বসে রয়েছেন এই আশাতে যে এই সরকার টিকে যাবে আর সিন্ডিকেট, টিএমসির চালানো সিন্ডিকেট থেকে কিছু টাকা আপনার রোজগার হয়ে যাবে, ভুল ভাবছেন, ভুল ভাবছেন। জনজাগরণ হয়েছে, মানুষ জেগেছে, রাস্তায় নেমেছে, এর শেষ আমরা দেখে ছাড়বো। এবং পুজোর সময়তেও বললাম দুর্গাপুজো হবে, কিন্তু আন্দোলনও চলবে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। তিনি বলেন যে আপনি সংবিধানকে বিরোধিতা করেছেন, সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন, মানে আপনি দেশদ্রোহী। ডাক্তার, আপনি দেশদ্রোহী, কি বলছেন? ডাক্তারদের দেশদ্রোহী বলছেন? আসলে এই ধরনের যারা
কথা বলছেন না, জেলায় জেলায় ছোটখাটো মাঝারি তৃণমূলের নেতারা, আসলে তাদেরকে আমি দোষ দিই না, কারণ দেখুন তাদের দলে শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে। প্রথমে শিরদাঁড়াটাকে বিক্রি করে তারপরে আপনি তৃণমূলে জয়েন করতে পারেন। আর সেই দলে সুপ্রিমো যা বলবে, সে যতই অন্যায় করুক তারা ওই লাইনেই কথা বলে, কারণ তাদের কথা না বললে, আপনি তো দেখেছেন ডক্টর শান্তনু সেন, তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, সুখেন্দু শেখর রায়, তাকে কিভাবে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। সরকারের এগেইনস্টে কোনো কথা বলা যাবে না, সেটা যতই ঠিক হোক। আমাদের হীরক রাজার দেশে সত্যজিৎ বাবুর সিনেমার বহু বছর আগে যে ডায়লগ গুলো আমরা শুনেছিলাম বা যে গল্পটা আমরা শুনেছিলাম, সেটা যে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সাথে এত এত সাংঘাতিক ভাবে এক হয়ে যাবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। তাই ওনাকে আমি দোষ দিই না, কারণ তাদের দলে যে যত খারাপ ভাষায় কথা বলবে, যে যত যে সত্যের দিকে যাচ্ছে তাকে যত নিচে নামাবার চেষ্টা করবে, তাকে আক্রমণ করবে, তাকে কেস দেবে। 7,000 দুষ্কৃতী ঢুকে গেল আরজি করে, বিনীত বাবু আপনি দেখতে পেলেন না, আপনার স্টেট আইবি ফেলিওর, মুখ্যমন্ত্রী আপনি জানতে পারলেন না। আর যারা নবান্ন অভিযানের দিন নিরস্ত্র ভাবে আপনার কাছে বিচার চাইতে যাচ্ছে যে কেন কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি আপনার সরকার চলে, আপনি চোখ নিচু করে কথা বলবেন জনতার সাথে, জনতা চোখ নিচু করে কথা বলবে না। ইউ হ্যাভ বিন এমপ্লয়েড বাই দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রী আপনি। আর সেই নিরস্ত্র জনতাকে আজ অব্দি বাড়িতে পুলিশ পাঠিয়ে আপনি অ্যারেস্ট করছেন। সুতরাং যতদিন এই সরকার আছে, বেশি দিন নেই, কারণ মানুষের জনজাগরণ হয়েছে। When it is going to end? On one side, the government has called them yesterday, they have not gone. As an opposition, what do you feel that how this deadlock can be solved? See, we are waiting for the 17th hearing, and we have a lot of expectation from the Honorable Supreme Court. And to tell you frankly, I as a mother, I as a woman, I as a citizen of West Bengal, I'm extremely upset with the way Supreme Court has given their whatever they had to say in the last hearing. We are proud of the junior doctors who are protesting outside our office and in front of Swasthya Bhavan Health Department. We are proud of the doctor community. We are proud of every citizen of Bengal, from the rickshawalas to the eunuchs, to the theatre artists, to the mothers, to the children, to the professors, to the who's and who of the of West Bengal. We are proud who has come down on the street and who are protesting for our Abhaya and for the other Abhayas who have been killed this way. We are proud of it. But we have faith in the judiciary, and we think then definitely through CBI's investigation, Supreme Court will be able to deliver justice to Abhaya, to Abhaya's parents. And that's the only thing we want. সূর্যাস্তের পরে আপনি যেমনটা বলছিলেন যে 4টের পরে যে ময়নাতদন্তটা হয়েছে, সেখানে একটা চিঠি পাওয়া গিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অপূর্ব বিশ্বাসকে চিঠি দিয়েছিলেন টালা থানার এসআই যে 4টের পরে বিশেষ কারণে যাতে পোস্টমর্টমটা করা হয়। তাহলে কি পুরোটা ঢাকতেই কি এই চিঠিটা দেওয়া হয়েছিল? দেখুন, আমি সেদিনকে ওইখানে উপস্থিত ছিলাম এবং আমি যখন পৌঁছই ঠিক তখনই পোস্টমর্টম শুরু হলো। পোস্টমর্টম যেখানে হচ্ছে, মর্গের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে ঠিক করছে ডাক্তার এবং আমার পার্টির তরফ থেকে আমি, কাউন্সিলর সজল ঘোষ এবং আইনজীবী
কৌস্তব বাগচি আমরা ওখানে ছিলাম, এবং ডক্টর অর্চনা মজুমদার উনিও কিছুক্ষণ ছিলেন। সুতরাং সেদিনকে যে পুরো যেভাবে ঘটনাটা ঘটেছিল, যেভাবে 6টার পরে কেন পোস্টমর্টম হলো আপনি বলুন, যেখানে সুপ্রিম কোর্টের নিয়ম রয়েছে 6টার পর পোস্টমর্টম করা যায় না, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, আমি সমানে এই কেসটার ব্যাপারে বিনীত গোয়েলের সাথে কথা বলতে বলতে আসছিলাম, তাহলে মুখ্যমন্ত্রী আপনি কেন বলেননি বিনীত গোয়েলকে যে 6টার পর তুমি করবে না, বডি প্রিজার্ভ করা হোক? আপনি বলতে পারতেন না? আপনি জানতেন না যে 6টার পর করা যায় না? আপনি নিজে আইনজীবী, আপনি সব জানতেন, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক কভার আপ। মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত, আপনারা ডেলিবারেটলি কভার আপ করেছেন। খামের মধ্যে নাম দেওয়া হয়েছে, বিচারপতির কাছে গেছে, একটু অপেক্ষা করুন যে খামটা খোলা হোক আর কার কার নাম বেরিয়ে আসুক। নির্যাতিতার বাবা গতকাল স্বাস্থ্য ভবনে গুরুতর অভিযোগ করেছেন, কাউন্সিলর জোর করে বডি হ্যান্ডওভারের কাগজে সই করিয়ে দিয়েছিল। এই যে কাউন্সিলর সোমনাথ দেব, আমরা যখন সেখানে মর্গের সামনে দাঁড়িয়ে বারবার পুলিশকে বলছি কেন 6টার পরে পোস্টমর্টম হচ্ছে, পুলিশ তো অ্যাজ ইট ইজ কোনো কথা নেই, আমাদের কথার উত্তর দিতে পারবেন না বলে অন্যদিকে চলে গেলেন। আমরা দেখলাম যে যখন পোস্টমর্টম হচ্ছে তাহলে একটা উপায়, সেকেন্ড পোস্টমর্টম কোনো নিউট্রাল অর্গানাইজেশন থেকে আমরা করব। আচ্ছা বলুন তো, যেইখানে তাকে খুন করা হয়েছে, যে হাসপাতালে তাকে অত্যাচার করে অর্ধনগ্ন দেহ সারা বডিতে ক্ষত বিক্ষত, সেই হাসপাতালেই আপনি পোস্টমর্টম করছেন? এটা কোথাকার নিয়ম? আমরা তখন ঠিক করলাম যে না, তাহলে বডি যদি প্রিজার্ভ করে তাহলে একমাত্র উপায় যে বডি প্রিজার্ভ করলে আমরা সেকেন্ড পোস্টমর্টমটা করতে পারবো। তাহলে বডি প্রিজার্ভ করতে পারবে একমাত্র বাবা মা যদি বলেন, তারা যদি লিখে দেন তাহলেই হবে, আমরা বললে হবে না। বাবাকে ফোন লাগানো হলো, বাবা বললেন আমি টালা থানায় বসে আছি। বাবাকে জিজ্ঞেস করলাম বাবা মা কোথায় আছেন? বলে মা ওইখানেই আছেন। মায়ের ফোন সুইচ অফ। আমাদের ডাক্তারদের বলছি কোথায়, মাকে কি দেখেছেন? বলছে না আমরা শুনেছি আছে, কিন্তু কোথায় আছে আমরা জানি না। বেশ কিছুক্ষণ বাদে আমরা জানতে পারলাম যে আরজি করের একটি বিল্ডিং এর 4 তলায় তার মাকে রাখা হয়েছে। আমরা সেই বিল্ডিং এ হন্তদন্ত হয়ে গেলাম, এবং গিয়ে আমি তো চিনি না তখন সোমনাথ দেবকে, দেখলাম উনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সাথে কিছু কলকাতা পুলিশের অফিসার মাকে ঘিরে। আমি মাকে গিয়ে বললাম মা আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, আপনি কিন্তু সই করবেন না, কোনো পেপারে আপনি সই করবেন না, আর যদি আপনাকে যদি একটাই আমি আপনাকে বলছি যে প্রিজার্ভ যদি করতে হয় আপনার সই লাগবে, আপনি কিন্তু প্রিজার্ভ করুন বডিটাকে। তখন এই সোমনাথ বাবু যে কাউন্সিলরের কথা আপনি বলছেন, তিনি আমাকে বলছেন আপনি কে? আমি বললাম আপনি কে? উনি বললেন আমি বাড়ির লোক। তখন অভয়ের মাই বললেন যে উনি আমাদের কাউন্সিলর। আর তারপরেই সেই কাউন্সিলর সোমনাথ দেব উনি অভয়ের মাকে আর কিছু কলকাতা পুলিশের অফিসার তাকে জোর করে ওখান থেকে নিয়ে বলুন আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে, আপনি রাজনীতি করার চেষ্টা করবেন না, আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে। এই কথাটি সোমনাথ বাবু সেদিন বলেছেন। মাকে নিয়ে নিচে নিয়ে চলে গেলেন। তারপরে তো আমরা গিয়ে দেখি গাড়িতে, হাঁস গাড়িতে বডিকে তুলে দেওয়া হয়েছে। আমরা হাঁস গাড়ির সামনে আমরা বসে পড়লাম যে গাড়ি আমরা যেতে দেবো না, কারণ আমরা বুঝতে পারছি যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন গাড়ির সামনে মাটিতে বসে যখন আমরা যেতে দেব না গাড়িকে, তখন প্রায় আমাদের বডির ওপর দিয়ে গাড়িটাকে প্রায় চালিয়ে দিয়ে, মানে আমি সেদিনকে বেঁচেছি বিশ্বাস করুন আমার সিকিউরিটির জন্য, গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। আমরা ভাবলাম বোধহয় অভয়ার বাবা মাও হয়তো তাদের সাথেই বেরিয়েছে ওই গাড়িতেই। কিছুক্ষণ বাদেই আমাদের আইনজীবী কৌস্তব ফোন করে বলছে দিদি বাবা মা দাঁড়িয়ে রয়েছেন টালা থানার সামনে, তুমি এক্ষুনি এসো। আমি বললাম টালা থানার সামনে কেন? ওরা তো বডি তো নিয়ে বেরিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে টালা থানার সামনে গেলাম এবং গিয়ে দেখলাম বাবা মা তাদের বোধহয় নীল গাড়িটার ড্রাইভার, এই 3 জন দাঁড়িয়ে রয়েছে, তারা জানে না যে বডি কোথায় নিয়ে গেছে। তাহলে তাড়াহুড়োটা বুঝুন যে তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু
জোর করে বডিটাকে নিয়ে আজকে সোদপুরে নিয়ে গেল না কোথায় নিয়ে গেল, বাবা মাকে জানাবারও প্রয়োজন মনে করলো না। আমরা 8 ঘন্টা সেইখানে আমরা চেষ্টা করেছি বাবা মাকে নিয়ে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়ার, যদি রাজ্যপাল বলেন বডি প্রিজার্ভ করা হবে, কিন্তু টালা থানার যারা পুলিশ অফিসার তারা ওই নীল গাড়িটার সামনে, মানে অভয়ার মা বাবার যে গাড়িটা বা অভয়ারই গাড়ি, সেই সামনেটাতে এসে তারা দাঁড়িয়ে বললো না নিয়ে যেতে যাওয়া যাবে না, কি সই করতে হবে। আমরা বলেছি আমরা সই করতে দেব না। 8 ঘন্টা এটা চলে, 8 ঘন্টা। আর তারপরে বাবা মা তো বুঝতেই পাচ্ছেন, যাদের একমাত্র সন্তান এইভাবে তারা হারিয়েছে, তারা বললেন দিদি আমরা চলে যাই বাড়ি। এরা বলছে যে সোদপুরেই নাকি নিয়ে গেছে, বাড়িতেই চলে যাই, তারপর গিয়ে দেখি কি করতে, তারপর সেখানে গিয়ে ডিসিশন নিই। এবং তারপরে বিশ্বাস করবেন না, পুলিশ এসকর্ট করে বাবা মার গাড়িটাকে নিয়ে, বাবা মার গাড়িতে আমি বসেছিলাম, আমি নামলাম, সেখানে আরেকজন পুলিশ উঠলো এবং বাবা মার ওই গাড়িটাকে, অভয়ার গাড়িটাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল। কৌস্তব বাগচিও তার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পেরেছিল। পড়ে রইল আমার গাড়ি আর সজলের গাড়ি। আমার গাড়ি আর সজলের গাড়িটাকে আটকে দেওয়া হলো। সেদিন আপনারা অনেক চ্যানেল সেদিন ছিলেন। পুলিশ আমাদের গাড়িকে আটকে দিয়ে প্রিজন ভ্যানটাকে দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো এবং সেখানে বেলগাছিয়া যারা 14 তারিখ রাত্রে আরজিকর দখল নিয়েছিল বা দখল নেবার চেষ্টা করেছিল, সেরকম প্রায় 300 জন আমার গাড়ি আর সজলের গাড়িকে ঘিরে তারা আমার গাড়ি আর সজলের গাড়িকে প্রায় ভেঙেই ফেলে, এরকম একটি সিচুয়েশন তৈরি করেছিল। এবং আমরা দেখতে পেলাম টালা থানার পুলিশরা চুপচাপ তারা থানার ভিতরে চলে গেল এই মবের সামনে আমাদেরকে ছেড়ে দিয়ে। কোন রকমে সেদিনকে আমরা প্রাণ বাঁচিয়ে ফিরেছিলাম। তাই পুরো বিষয়টা সেদিন আমরা ছিলাম, চাক্ষুষ দেখেছি। এবং কোন কাউন্সিলর, কোন এমএলএ তৃণমূলের কি করার চেষ্টা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো এত বুদ্ধিমতী হয়তো না, কিন্তু বেসিক এই জিনিসগুলো জাজ করার সেই ক্ষমতা আমাদের আছে। একটা প্রশ্ন রয়েছে, যেটা ডায়মন্ড হারবারে এখানে বেশ কিছু বিচারক তারা কিন্তু ইতিমধ্যে নিরাপদ নন বলে তারা মনে করছেন এবং তাদের বক্তব্য পুলিশ নিরাপত্তায় তাদেরকে দেওয়া হবে, যাতে তারা নিরাপদ নয়, পরিবার নিয়ে তারা ভয়ে রয়েছেন। কারণ কিছু বিদ্যুতের লাইন কাটার জন্য কিছু দুষ্কৃতী তারা ঢুকে পড়ে তাদের প্রেমিসের মধ্যে, বাড়ি যেখানে রয়েছে সেখানে, এবং পুলিশ অফিসারের নাম বলে তারা হুমকি দিতে থাকে, বিচারকদের ভয় দেখানো হচ্ছে এমন অভিযোগ। কি বলবেন? এটা কারা বলছেন? ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে কারা? আসলে ডায়মন্ড হারবারের মডেল তো আপনারা জানেনই। ডায়মন্ড হারবারে আমাদের যুবরাজ কিভাবে 7 লাখের ওপর ভোট পেয়েছিল, আবার গর্ব করে সেটা আবার গিয়ে পার্লামেন্টে বলে আমি 7 লাখের ওপর ভোট পেয়েছি। মানে সামান্যতম যুবরাজের লজ্জাও নেই। এবং পুরো জিনিসটাকেই যে বললাম, অ্যাওয়ার্ড পাওয়া থেকে আজকে এই বিচারকদের হুমকি দেওয়া, পুরো জিনিস